আমি তো ভালোবাসি তোকে সিজন 2 ফারজানা মনি। বিকেল 5:30 মেঘের রুম থেকে শোনা যাচ্ছে ড্রয়িং রুমের সকলের কথাবার্তার আওয়াজ। মেঘের মন চাওয়া সত্ত্বেও সেখানে আজ যেতে পারছে না। তানভীরও মনে হয় এইমাত্রই বাড়ি ফিরল। মেঘ রুমে বসে ভাইয়ের শব্দ পেল, কিন্তু বাইরে বের হওয়ার কোনো ব্যবস্থা নেই। আবির যে আজ সারাদিনই একজন দক্ষ পাহারাদারের মতন পাহারা দিয়ে যাচ্ছে মেঘকে। এই যে এখন মেঘ বিছানায় বিরক্তি নিয়ে শুয়ে আছে, আর আবির পাশে বসে ল্যাপটপে কাজ করছে। মূলত নার্সিংহোম থেকে বাড়ি ফেরার পরই মেঘ আর রুম থেকে বের হয়নি বললে ভুল হবে। আবির বের হতে দেয়নি। দুপুরের খাবারটা রুমে এনে আবির নিজের হাতে খাইয়ে দিয়েছে। খাওয়ার পর থেকে মেঘ একাধারে বিছানায় শুয়ে আছে, কখনো এপাশ কখনো আবার ওপাশে। এভাবেই কাটছে সেকেন্ড, মিনিট, ঘন্টা। আবির এবার খানিকটা বিরক্তির চোখে তাকালো। আবির, কি হয়েছে? এমন করছো কেন? মেঘের নির্লিপ্ত জবাব, এমনি। আবির আবারও তার কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করলো, কিন্তু মনোযোগ দিতে সে কিছুতেই পারছে না। মেঘ সারাক্ষণ অস্থির ভঙ্গিতে নড়াচড়া করছে। আবির খানিকটা ভ্রু কুঁচকে তাকালো, তারপর বিছানার সাইড টেবিলে ল্যাপটপটা রেখে মেঘকে পাজা করে তুলে নিল। মেঘ চোখ গোল গোল করে আবিরের মুখের পানে তাকিয়ে আছে। কিছু বুঝে ওঠার আগেই দেখলো আবির ওকে ড্রয়িং রুমে দিকে নিয়ে যাচ্ছে। সোফাতে বসিয়ে আবির গমগমে কণ্ঠে বলল, যদি সোফা থেকে নেমে এক পাও হাঁটিস, আমি তোর পা ভেঙে বিছানায় বসিয়ে রাখবো। মেঘ ঠোঁট ফুলিয়ে আবিরের মুখের দিকে ফিরে তাকালো। আবির এবার শক্ত কণ্ঠে বলল, এভাবে তাকিয়ে লাভ নাই। যা বলেছি তাই করব। আমার কথায় নড়চড় হবে না। কি হয়েছে আমার বনুর? তানভীরের কণ্ঠ পেয়ে মেঘ ও আবির দুইজনের সিঁড়ির দিকে তাকালো। দেখলো তানভীর সিঁড়ি দিয়ে নামছে। আবির বলল, ভাইয়া তুমি তো আবার বলল, ভাইয়া তুমি আমার বোনকে কি বলেছ? ও এমন মুখটা ফুলিয়ে গোল আলুর মতন করে রেখেছে কেন? আবির একটা দীর্ঘশ্বাস ফেললো, বলল, পুরান পাগলের ভাত পায় না, আবার নতুন পাগলের আমদানি। তানভীর এবার কিছুটা তাড়াহুড়ো পায়ে আবিরের সামনে এসে দাঁড়ালো। ভাইয়া কি হয়েছে? তুমি কি বোনের উপরে রাগ করেছো? আবির ঠোঁট গোল করে একটা ভারী শ্বাস ফেললো, তারপর বলল, তোর বোনও আমার কোনো কথা শোনে না তানভীর। তোর বোনকে তুই নিয়ে যা। যে বউ কথা শোনে না তার শ্বশুর বাড়িতে থাকার প্রয়োজন নেই, তার জন্য বাপের বাড়ি বেস্ট। আবিরের হেয়ালিপূর্ণ কথা শুনে উপস্থিত সকলে ভাবাচাকা খেয়ে গেল। সবচেয়ে বেশি অবাক হয়েছে বন্যা, কারণ বিয়ের এই কয়েক মাস আবিরকে কখনো দেখেনি এমন দুষ্টুমির সুরে কথা বলতে। সারাক্ষণ দেখেছে আবির বাড়িতে গম্ভীর মুখ নিয়ে চলাফেরা করে, তবে এটাও শুনেছে তানভীরের সাথে আবিরের ব্যবহারটা সম্পূর্ণ অন্যরকম। তানভীর এবার মেঘের সামনে গেল, পাশে বসে মেঘের মাথায় হাত রেখে বলল, বনু তুই কি এখনো ছোট বাচ্চা আছিস? তুই জানিস না ভাইয়া তোকে নিয়ে কত টেনশন করে? ভাই, তবুও কেন তুই ভাইয়ার কথা শুনিস না? মেঘ, শুনি তো ভাইয়া, তুমি জানো সেই দুপুর থেকে বিছানায় শুয়ে আছি, এখন এইমাত্র এখানে এসে বসলাম। তানভীর বন্যার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, আমি জানি বনু, দুপুরে বন্যার কাছে তোর কথা জানতে চাওয়ায় বন্যা সব বলেছে। আমি এখন তোর রুমেই যাচ্ছিলাম। তো এখন কেমন আছিস তুই? মেঘ, ভালো। আবির তানভীরের উদ্দেশ্যে বলল, তানভীর তুই তোর বোনকে বলে দে, আগামীকাল থেকে আমি যখন অফিসে থাকবো তখন যেন আমার কথার কোনো নড়চড় না হয়। আবিরের ব্যাকুল হৃদয়ের অভিমানটা তানভীর বন্যা সহ সকলে বুঝতে পারলো, কিন্তু মেঘ কি বুঝতে পেরেছে? বুঝলেও বা কতটুকু বুঝেছে? আবিরের কথা শুনে তানভীর মুচকি হেসে মেঘের দিকে তাকালো। ঠান্ডা কণ্ঠে মেঘের মাথায় হাত বুলিয়ে বলল, আরে কয়েকটা দিন বনু, একটু কষ্ট করে নে, জানিস তো সবুরের ফল সর্বদাই মিষ্টি হয়।
মেঘ ছোট্ট করে উত্তর দিল, হুম। তানভীর প্রশান্তিময় হাসি হাসলো উপস্থিত সকলেই। আবির হালিমা খানকে ডেকে বলল, মামুনি 2 কাপ কফি দিও তো। রান্নাঘর থেকে হালিমা খান তৎক্ষণাৎ জবাব, তোরা বস, নিয়ে আসছি। আদি দৌড়ে ছুটে এসে মেঘের পাশে বসলো। মেঘ সকলে খানিকটা ভয় পেয়ে গেল। আকলিমা খান সঙ্গে সঙ্গে আদিকে গিয়ে এক ধমক বলল, তোকে না কতবার বলেছি মেঘের কাছে হুটহাট ছুটে দৌড়ে আসবি না, যদি মেঘ ব্যথা পেত। আদি হাঁপাতে হাঁপাতে বলল, পাবে না আম্মু, আমি খেয়াল করেই এসে বসেছি। এবার আবির সুন্দর মলিন কণ্ঠে আদিকে ডাকলো, আদি শোন। আবিরের ডাক কানে আসা মাত্রই আদি ছুটে গেল আবিরের কাছে। আদি, বলো ভাইয়া। আদির হাত টেনে তানভীর আর আবিরের মাঝখানে সোফায় বসালো। আবির, এভাবে ছুটে এসে তোর মেঘাপুর কাছে গিয়েছিলি কেন? আদি খানিকটা চমকানো কণ্ঠে বলল, আসলে ভাইয়া এমনি। নিজের হাতের চিপসটাকে দেখিয়ে বলল, এই চিপসটা আমি বাবুর জন্য এনেছি, শুনেছি মেঘাপু খেলে বাবুরও খাওয়া হবে, তাই আপুকে দিতে এসেছিলাম। হঠাৎ তানভীর কান টেনে ধরলো আদির, বলল, তুই তো বেশ পাকা হয়েছিস। উফ ভাইয়া, ব্যথা পাচ্ছি, কান ছাড়ো। বলেই চিৎকার দিয়ে উঠল আদি। আকলিমা খান পাশে দাঁড়িয়ে মিটমিট করে হেসে বলল, এবার ঠিক আছে, আরো বল পাকা কথা। বলেই উনি রান্নাঘরের দিকে হাঁটলেন। সন্ধ্যার আড্ডার পর সবাই যার যার রুমে চলে গেল। পরবর্তীতে রাতের খাবার খাওয়ার জন্য সকলে নিচে আসলো। মেঘ আবির আর তাদের রুম থেকে বের হয়নি। আবির নিজেই মালিহা খানকে বলে মেঘের খাবার ঘরে আনিয়েছে এবং তার নিজের হাতেই খাইয়ে দিয়েছে। এই যে শুনেন। আবিরের টি শার্ট ধরে টানতে টানতে বলল মেঘ শুয়ে আছে পাশেই, শোয়া হয়ে অফিস বসে ফোন টিপছে আবির। বলো। আবিরের মুখে সেই চিরচেনা হো শব্দটা শুনে মেঘের মনটা যেন প্রশান্তিতে ভরে গেল। মেঘ, আপনি কি এখনো আমার উপর রাগ করে আছেন? আবির এবার ফোনটা বালিশের পাশে রেখে মেঘের দিকে ঘুরে শুয়ে পড়ল। মেঘের মুখটা 2 হাতে আলগোছে নিয়ে ললাটে চুমু আঁকলো। তারপর মেঘকে আস্তে করে নিজের দিকে আরেকটু চাপিয়ে বুকে জড়িয়ে নিয়ে বলল, মেঘ, আমার ক্লান্ত হৃদয় প্রশান্তি তুই। সারাদিনের সকল ক্লান্তি ধুল গোধূলি লগ্নে তোর কাছে ফিরে শান্তিতে রূপ নেয়। তুই আর আমাদের বাবু দুইটাই আমার বড্ড শখের। তোদের কাউকেই আমি কোনো পরিস্থিতিতে হারাতে চাই না। ট্রাস্ট মি, তোদের ছাড়া সত্যি আমি বাঁচতে পারবো না। মেঘ আবিরের বুকে মাথা রেখে ডুকরে কেঁদে উঠল। ভাঙা কণ্ঠে বলল, আমায় তো কেন ভালোবাসেন? কি আছে আমার মাঝে? আবির মুচকি হাসলো। তারপর মেঘকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বলল, তোর ভেতরে যা আছে হয়তো তা পৃথিবীর অন্য কারোর ভেতরে নেই। বেলা সকাল 7টা। বন্যা ভোরের তাপহীন মিষ্টি সূর্যের আলোতে আধো চোখ মেলে তাকালো। শরীরটা একটু বেশি ভারী লাগছে। ভালোভাবে তাকাতেই দেখলো একজোড়া হাত তার কোমর পেঁচিয়ে ধরে আছে। গলার মাঝেও গরম কিছুর আভাস পেয়েই ভালোভাবে চোখ খুলে তাকালো। দেখলো প্রতিদিনের ন্যায় তানভীর আজও বন্যার গলায় মুখ ডুবিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলছে। বন্যা মায়াভরা দৃষ্টিতে তানভীরের ঘুমন্ত মুখ অব্যয়ের দিকে তাকালো। এই মানুষটা বড্ড অদ্ভুত। এত বছর ধরে তানভীরকে দেখে এসেছে বন্যা, কিন্তু কখনো বুঝতেই পারেনি তানভীরের শক্ত খোলসের ভেতরে বাচ্চা একটা মন আছে। আর বুঝবেই বা কি করে, কখনো তো বোঝার চেষ্টা করেনি। বন্যা একটা দীর্ঘ শ্বাস ফেলে ওঠার চেষ্টা করলো, কিন্তু এ কি, সে তো নড়াচড়াই করতে পারছে না। তানভীর যেন আরো
শক্ত করে পেঁচিয়ে ধরেছে বন্যাকে। আঁকাবাঁকা লতানো কোমর। বন্যা একবার তানভীরের মুখের পানে তাকালো, দেখলো তানভীর ঘুমিয়ে আছে। বন্যা খানিকটা কপাল কুঁচকে বিড়বিড় করে বলল, উফ, একটা লোক ঘুমের মাঝেও এত শক্ত করে কিভাবে ধরতে পারে। ভালোবাসার মানুষকে আরেকটু বেশি সময় কাছে রাখার জন্য এই ভিলেন সব পারে ম্যাডাম। তানভীরের কণ্ঠ শুনে বন্যা হতভম্ব। বন্যার ভাবনার মাঝেই ঘটল এক অযৌক্তিক আশ্চর্য ঘটনা। বন্যাকে তানভীর এক হেঁচকা টানে নিজের বুকের নিচে চাপা দিয়েই বন্যার মুখোমুখি হয়ে বলল, এখন আপনাকে কোথাও যেতে দিচ্ছি না ম্যাডাম। মুহূর্তে যেন বন্যার শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল। তানভীরের তপ্ত নিঃশ্বাসগুলো আছড়ে পড়ছে বন্যার চোখে মুখে গলায়। দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে বন্যা খানিকটা মিনমিনিয়ে বলল, প্লিজ এখন ছাড়ুন, আপনার লেট হয়ে যাবে, আমাকে নিতে যেতে হবে। কিন্তু তানভীর যেন বন্যার কোনো কথাই শুনতে পায়নি। মুখ ডুবালো বন্যার গলায়, কাঁধে। ছোট ছোট চুমুতে ভরিয়ে দিচ্ছে বন্যার চোখ, মুখ, ঠোঁট, গাল, কাঁধ, পেট। বন্যার শরীরটা যেন শিহরণে বারবার ঝাঁকুনি দিয়ে উঠছে। বন্যাও বুঝতে পেরেছে তানভীরকে হাজার বলেও আর থামানো সম্ভব না। তাই নিজেও সায় দিল তানভীরের পাগলামিতে। মেতে উঠল দুই প্রেমাতাল তাদের প্রেমলীলায়। ঘড়ির কাঁটা সকাল 7:30। তানভীর বন্যা দুইজনেই ছুটে গেল ওয়াশরুমে। বন্যা ঝটপট ফরজ গোসল সেরে নিচে চলে আসলো তানভীরের ব্রেকফাস্ট গোছাতে। এসে দেখে ইতিমধ্যে সকলে ডাইনিং টেবিলে উপস্থিত। তানভীরও তাড়াহুড়ো করে হাতের ঘড়ি পড়তে পড়তে নিচে নেমে আসলো। বন্যা নাস্তা খেতে বলায় জানালো সে অফিসে গিয়ে খেয়ে নিবে। হালিমা খান ও মালিহা খানও ছেলেকে জোর করলো, কিন্তু তানভীর বরাবরের মতোই মানা করে লেট হচ্ছে বলে বেরিয়ে গেল। আবির খানিকটা হাসলো, যা হয়তো সকলের চোখের আড়ালেই রয়ে গেল। আবির খাওয়া শেষ করে উঠতে উঠতে বলল, মামুনি, মেঘের খাবারটা আমাদের রুমে পাঠানোর ব্যবস্থা করো। হালিমা খান হাতের ঝটপট কাজগুলো শেষ করতে করতে বলল, তুই ভেতরে যা, আমি নিয়ে আসছি। আবির রুমে প্রবেশ করে দেখলো মেঘ ফোনে কাকে যেন টেক্সট করছে। আবির ধীর পায়ে এগিয়ে গেল মেঘের দিকে। মেঘের পাশে বসে বলল, সকাল সকাল এত মনোযোগ দিয়ে কাকে কি করছিস? আবিরের কণ্ঠ পেয়ে মেঘ মুখ তুলে তাকালো, বলল, তামিমের সাথে চ্যাটিং করছি জানেন। আবির সঙ্গে সঙ্গে বলল, না জানি না, বলো। মেঘ এবার খানিকটা আবিরের দিকে চেপে এসে বসে বলল, আগামী শুক্রবার তামিমের বাগদাদ সম্পন্ন করা হবে। এই 2 থেকে 3 মাস পর বউ উঠিয়ে আনা হবে। আবির খানিকটা হেসে বলল, ও মেঘ, তামিম বলেছে আজ সন্ধ্যায় আমাদের বাড়ি আসতে চাই নিমন্ত্রণের জন্য। তানভীর শক্ত তামাটে মুখভয় যেন আরো শক্ত হয়ে উঠল। বুঝতে পেরে মেঘ সঙ্গে সঙ্গে বলল, আরে আপনি রাগ করছেন কেন? আমাকে আগে তো পুরো কথা বলতে দিন। মেঘ একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, আমি ওকে বলেছি বিকেলে এসে আমাদের বাড়ি ঘুরে যেতে, কিন্তু বিয়ের দাওয়াতে কোনো প্রয়োজন নেই। এখন আমার শরীরের যে অবস্থা, আমি যেতে পারবো না। আমরা বরং ওই আনুষ্ঠানিক বিয়েতে যাব কয়েক মাস পরে। এবার যেন আবিরের কোঁচকানো ভ্রুযুগল খানিকটা শিথিল হলো। আবির মেঘের মাথায় হাত বুলিয়ে বলল, আমার সাথে থাকতে থাকতে তোর মাথার বুদ্ধি একটু বেড়েছে বলতে হবে। মেঘ হতভম্ব ও স্তব্ধ। কি বলে এই লোক? টুক 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 দরজায় টোকার শব্দ পেতেই আবির আর মেঘ সেই দিকে তাকালো। দেখলো হালিমা খান খাবার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ভেতরে এসো মামুনি, বলে আবির বিছানা থেকে উঠে দাঁড়ালো। হালিমা খান ভেতরে ঢুকেই মেঘের খাবারটা টেবিলে রেখে মেঘের ভালো মন্দ জিজ্ঞাসা করে আবার চলে গেল। আবির রুমে থাকায় আর বেশিক্ষণ দেরি করলো না। হালিমা খান যাওয়ার পরে আবির খাবারের প্লেটটা হাতে তুলে নিল। নিজের হাতে মেঘের মুখে খাবার দিতে দিতে বলল, মেঘ। আবির, আমাকে অফিসে আজ যেতে হবে। তুই
তুমি নিজের খেয়াল রাখবে, সঠিক সময়ে লাঞ্চ করবে। তাছাড়া আমার অবর্তমানে তুমি রুম থেকে একটু বের হবে না। আগের সব কথাগুলো মোটামুটি ঠিক ছিল, কিন্তু আবিরের মুখে রুম থেকে না বের হওয়ার আদেশ শুনে মেঘের মুখটা সহসা অন্ধকারে ছেয়ে গেল। আবির তা বুঝতে পেরেই মেঘের মাথায় হাত রাখলো। হাত বোলাতে বোলাতে বলল, আমার মেঘ নিশ্চয়ই আমাদের সন্তানের ভালো চায়, তাই না? মেঘের মুখে খাবার থাকা অবস্থায় সঙ্গে সঙ্গে মেঘ মাথা নাড়িয়ে সম্মতি জানালো, হ্যাঁ, সে চাই তাদের সন্তান ভালো থাকুক। আবির সন্তুষ্টির চোখে তাকিয়ে মেঘের দৃঢ় কণ্ঠে আবারও বোঝালো, রুম থেকে বের হয়ে হাঁটাহাঁটি করলে ওর সমস্যা হতে পারে। মেঘ, তুমি নিশ্চয়ই চাও না আমাদের বেবি কষ্ট পাক? মেঘ আবারও মাথা নাড়িয়ে জানালো, সে চায় না। তুমি সারাদিন রুমে থাকবে, তোমার যা প্রয়োজন হবে তার সঙ্গে সঙ্গে আনিয়ে দেওয়া হবে। প্রয়োজন হলে আমি তোমার জন্য আরো একটা হেল্পিং হ্যান্ড রাখবো, যে সর্বক্ষণ শুধু তোমার সঙ্গেই থাকবে। তারপরও তুমি হাঁটাহাঁটি করবে না। আমি যদি পারতাম তোমাকে রেখে কখনোই অফিসে যেতাম না। আশা করি তুমি এমন কিছু করবে না যার জন্য আমাকে অফিস থেকেও টেনশন করতে হয়। আবিরের দীর্ঘ কথা শুনে মেঘ এবার কিছুটা সিরিয়াস কণ্ঠে বলল, আহিয়ার আব্বু, আপনি কেন এত টেনশন করছেন? আমি আপনাকে টেনশন দেওয়ার মতন কোনো কাজই করব না। আপনার সকল কথা মেনে চলবো। আপনি কাজে মনোযোগ দিন ভালোভাবে। মেঘের প্রতিশ্রুতি শুনে আবির কিছুটা স্বস্তি পেল। মেঘের কপালে দীর্ঘ একটা চুমু দিয়ে বলল, আমি জানি আমার মেঘ আমার সকল কথা শুনবে। বলেই আবির যাওয়ার উদ্দেশ্যে উঠে দাঁড়ালো। আহিয়ার আব্বু। মেঘের কণ্ঠ শুনে আবির মেঘের দিকে তাকালো। ঠিক তখনই মেঘ বিছানায় বসে আবিরের কোমর জড়িয়ে ধরে পেটে মুখ গুজে দিয়ে বলল, আপনি যখনই ফ্রি হবেন তখনই আমাকে টেক্সট করবেন। রুমে আমার একা একা ভালো লাগে না। যদিও বোনা এসে থাকে, তারপরও আপনি টেক্সট করবেন। আর হ্যাঁ, আসার সময় আমার জন্য কয়েকটা উপন্যাসের বই নিয়ে আসবেন। আবির মৃদু হেসে মেঘের মুখটা তুলল। মেঘের কপালে আরেকটা চুমু দিয়ে বলল, আপনি যা হুকুম করবেন তাই হবে ম্যাম। আপনার জন্য এই বান্দা সর্বদাই হাজির। মেঘ এবার খিলখিলিয়ে হেসে দিল। গতকাল থেকেই আবির যতটা ডিপ্রেশনে ছিল, মেঘ যেন আজ এক মুহূর্তেই তার হাসি ঝলকে সব ডিপ্রেশন কাটিয়ে দিল। মূলত আবিরের এটাই প্রয়োজন ছিল। অফিসে যাওয়ার আগে মাইন্ড ফ্রেশ হওয়া অতি গুরুত্বপূর্ণ। তাছাড়া আজ ইম্পর্টেন্ট একটা মিটিং আছে। শুনুন, মেঘের ডাকে আবিরের হুঁশ ফিরল। সেই চিরচেনা কণ্ঠে বলল, মেঘ আবিরের আগের মতন জড়িয়ে রেখে পেটে একটা চুমু খেয়ে বলল, তাড়াতাড়ি বাড়ি ফিরবেন? আবির খানিকটা ঠোঁট প্রসারিত করে হেসে বলল, ফিরবো। বেলা প্রায় 2:30। ধরণীতে আজকে যেন তাপ প্রবাহের পরিমাণটা অতীব পরিমাণে বেড়েছে। তাছাড়া ব্যস্ত ঢাকা শহরে ট্রাফিক যানজট তো আছেই। ঘেমে নিয়ে কলেজ থেকে বেরিয়েছে মিম। সেই কোন দিকে না তাকিয়ে সোজা উপরে চলে গেল নিজের রুমে। উদ্দেশ্য দীর্ঘ একটা শাওয়ার নেওয়া। 40 মিনিট দীর্ঘ একটা শাওয়ারের পর ওয়াশরুম থেকে বেরিয়েই মিম ড্রেসিং টেবিলের আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। হাতে হেয়ার ড্রায়ারটা নিয়ে যেই না চুলগুলো শুকাতে যাবে, তখনই চোখ পড়ল সামনের মিররে। মিমের তো চক্ষু চড়ক গাছ। মুহূর্তে পেছনে ঘুরে তাকালো। না, এটা তো কোনো চোখের ভ্রম নয়, জলজান্ত একটা ছেলে মানুষ। তারই বিছানায় এক পায়ের উপরে আরেক পা রেখে চোখ ও কপাল বরাবর এক হাত তুলে শুয়ে আছে। মিম খানিকটা সামনে এগিয়ে গেল। কে আপনি? আমার রুমে কি করছেন? এই যে হ্যালো। বিপরীত পাশ থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে মিম আবারও ডেকে উঠল, এই যে মিস্টার, আমার কথা শুনছেন? ও, শুনতে পাচ্ছেন? সামনে থাকা অব্যয়টি এবার চোখের পলকে উঠে বসে পড়ল। ছেলেটির হঠাৎ কর্মকাণ্ডে মিম খানিকটা ভয় পেয়ে 2 কদম পিছিয়ে গেল। ভয়ে চোখ জোড়া খিচে বন্ধ করা অবস্থা হয়ে রইল।
ভয় ভয়ে চোখ। কি ম্যাডাম, ভয় পাচ্ছেন? পরিচিত কণ্ঠস্বর পেয়ে মিম পিটপিট করে চোখ খুলল। চোখ মেলে তো মিম আরোই অবাক। মিম যেন বাকরুদ্ধ। চমকিত কণ্ঠে মিম কিছু বলতে না পারলেও আশ্চর্য একটা কাজ করে ফেলল। মুহূর্তে ঝাঁপিয়ে পড়ল আরিফের বুকে। আরিফ শক্ত করে জড়িয়ে ধরে তার প্রেয়সীকে। দীর্ঘ 5 মাস পর তাদের দেখা। আরিফ বাবার ব্যবসায় কাজে নতুন নতুন জড়িত হয়, খুব বেশি একটা সময় পায় না খানবাড়িতে আসার। গত 5 মাসে আগে একবার মিমের কলেজের পাশে কফি শপে তাদের দেখা হয়েছিল। দীর্ঘ 5 মাসের তৃষ্ণা যেন মিটল আজ। ছাড়ো এবার। আরিফের নিষেধন কণ্ঠে আওয়াজ পেয়ে মিম আস্তে করে বলল, উহুম। আরিফ খানিকটা মুচকি হাসলো, তারপর আরো শক্ত করে জড়িয়ে ধরল তার লাজুক লতাকে। আরিফ ধীরে ধীরে তার হাতের বাঁধন আরো শক্ত করলো। মিম এবার মনে হচ্ছে তার শরীরের হাড়গোড়গুলো যেন ভেঙে যাবে। হঠাৎই কি মনে করে যেন মিম মুচড়ি করে নিজেকে ছাড়াতে চাইলো। আরিফ একটু বিরক্ত কণ্ঠে বলল, এতক্ষণ তো ছাড়তে চাইলে না, এখন আবার মুচড়ি করছো কেন? মিমের মস্তিষ্কে যেন হঠাৎই টনক নড়ল। এভাবে যদি ওদেরকে কেউ দেখে নেয় তাহলে পরিণতি কি হবে তা ভেবেই মিমের হাত পা কাঁপুনি দিয়ে উঠল। এবার আরিফ মিমের বাহু থেকে আলগা করে মিমের মুখটা 2 হাতে আঁচলায় নিয়ে নেশাত্মক কণ্ঠে বলল, কি হয়েছে জান, এভাবে কাঁপছো কেন? আমার ছোঁয়া কি তোমার অনেক খারাপ লাগে? মিম মাথা নাড়িয়ে অসম্মতি জানালো, না, তার খারাপ লাগে না। মিম আরিফের চোখের দিকে ভয়ার্থ দৃষ্টিতে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে আওড়ালো, কেউ চলে আসবে। মিমের মুখে অনর্থক ভয়ের কথা শুনে আরিফ কিছুটা বাঁকা হাসলো, যা মিমের চোখ অগোচরেই রয়ে গেল। আরিফ মুখটাকে একটু কঠিন করে মিমের দিকে তাকিয়ে বলল, আসুক, তাতে আমার কি? মিম একটু কাঁচুমাচু হয়ে দাঁড়ালো। কি ভাবছে এসব? এখনো ঠিক সময় আসেনি। আপনার কথা জানাতে পারলে তখন সবাই মিলে আমাকে ঘাড় ধরে বিয়ে দিয়ে দিবে। তখন দেখব কি করেন আপনি। আর এত সাহসই বা কোথায় যায়? মিমের কথা শুনে আরিফ আবারও এক হেঁচকায় টান মেরে মিমকে বুকে এনে ফেলে বলল, জান, এই হাতটা তো তোমায় ছাড়ার জন্য ধরিনি। জীবনে যত বাধাই আসুক না কেন, কোনো পরিস্থিতিতেই আমি তোমাকে ছাড়বো না। আরিফ মিমের মাথাটাকে বুকের মাঝে আরেকটু চেপে ধরে বলল, তুমি কি শুনতে পাচ্ছ এই বুকের ধুকপুকানি? গত 5 মাসে এই মনটা অস্থির হয়ে আছে। কখন তোমাকে এক নজর দেখতে পাবো সে আশায়। আরিফের মুখে ভালোবাসার মেশানো ধ্বনিগুলো শুনতে পেয়ে মিমের আরো শক্ত করে আরিফকে জড়িয়ে ধরল। পারলে আরিফের বুকের মাঝে ঢুকে যেত মিম, কিন্তু আফসোস, তা তো আর সম্ভব না। পূর্বের ন্যায় মিমের মাথায় নিজের বলিষ্ঠ ঢেউ খেলানো বুকে রেখে আরিফ আবারও বলতে শুরু করলো, জান, গত 5 মাসে আমি তোমাকে অনেক মিস করেছি। এবার মিমও বলে উঠলো, আমিও আপনাকে মিস করেছি। আপনাকে ভিডিও কলে দেখে আমার মন ভরে না। আরিফ একটু দুষ্টুমি কণ্ঠে বলল, ও তাই? মিম, হুম। আরিফ, কতটা মিস করেছো? মিম এবার হাতের কার গুলো গুনতে গুনতে বলল, গত 5 মাসে আমি আপনাকে 150 দিন 150 বার মিস করেছি। 3600 ঘন্টায় 3600 বার মিস করেছি। 21,000 2,16,000 মিনিটে 2,16,000 বার মিস করেছি। 1,02,96,000 সেকেন্ডে 1,02,96,000 বার মিস করেছি।
মিমের দীর্ঘ কথা শুনে আরিফ শুধুই হাসলো। তারপর মিমকে জানালো, আর মাত্র কয়েকটা বছর ধৈর্য ধরো, তারপরই তোমাকে আমার কাছে নিয়ে যাব আমি বউ বউ করে। আরিফের মুখে বউ কথাটা শুনে মিম লজ্জায় আরো গুটিসুটি হয়ে দাঁড়ালো। আরিফ আবারও বলল, মন দিয়ে নিজের লেখাপড়া শেষ করো, তাছাড়া তোমার আব্বু ভাইয়াদের কাছে যোগ্য পাত্র হওয়ার জন্য আমার নিজেকেও প্রতিষ্ঠিত করা প্রয়োজন। এই কয়েক বছরে আমিও নিজের সবটা গুছিয়ে নিতে পারবো। এই 5 মাসে আমি চাইলে হয়তো তোমার সাথে বারবার দেখা করতে পারতাম, কিন্তু করিনি। আমি চাই তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আমাদের সম্পর্ক যেন কোনোভাবেই তোমার ক্যারিয়ারে বাধা হয়ে না দাঁড়ায়। তাছাড়া আমি নিজেও ব্যবসায় সময় ও শ্রম বাড়িয়ে দিয়ে নিজেকে তোমার যোগ্য করে তুলতে চাই। তাই আমাদের কম দেখা হওয়াটাই উত্তম। অতিরিক্ত দেখা সাক্ষাৎ ও মেলামেশার ফলে যদি কারো নজরে পড়ে, তাহলে দুইজনের স্বপ্নই ভেঙে যাবে। হয়তো তোমাকে জোর করে অন্য কোথাও বিয়ে দিয়ে দেবে। তুমি কি চাও তা? আরিফের দীর্ঘ কথা শুনে মিম মাথা তুলে তাকিয়ে জানালো, না, সে চায় না। আরিফ মুচকি হেসে মিমের কপালে একটা চুমু দিয়ে বলল, তাহলে আরো ধৈর্য ধরতে শেখো। আমাদের দেখা এবারের দীর্ঘ সময় পর পর হবে। হতে পারে পরবর্তী সাক্ষাৎ আরো দেরিতে হবে। এতক্ষণ চুপ করে থাকলো, এবার মিম ফুপিয়ে কেঁদে উঠল। পরবর্তী সাক্ষাৎ আরো দীর্ঘ সময় পর হবে কথাটা ভাবতেই মিমের দু চোখ ভরে গেল নোনা পানিতে। আরিফ মিমের চোখের পানি মুছতে মুছতে আর একটু রাগী কণ্ঠে বলল, তুমি এমন কান্নাকাটি করলে তোমার সাথে বিয়ের আগে আর দেখা করব না, হোক সেটা 2-3 বছর বা তারও বেশি সময়। তখন কি তোমার ভালো লাগবে? কথা কর্ণকুহরে পৌঁছানো মাত্রই মিম মাথা নেড়ে বারবার অসম্মতি জানিয়ে বলল, না না, আমি চাই না। আরিফ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, চলো। বলতে চাইল, গুড গার্ল। আমি জানি আমার মিম পরবর্তী দীর্ঘ সুখের জন্য বর্তমানের এই সামান্য বিচ্ছেদটুকু মেনে নিতে পারবে ইনশাল্লাহ। মিম এবার মাথা ঝুঁকিয়ে সম্মতি কণ্ঠে বলল, কয়েকটা বছর কেন, আমি আপনার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারবো। হঠাৎই অদূর থেকে আদির শব্দ ভেসে আসলো। মেঘের রুমের দিকে গিয়ে হয়তো আরিফকে খুঁজছে। বারবার আরিফ ভাইয়া বলে চিৎকার করছে। আরিফ শুনতে পায় মিমকে একান্তভাবে বিদায় জানিয়ে চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে শুধু আস্তে করে বলল, নিচে আসো। ঘড়ির কাঁটায় এখন বিকাল 5টা। তখনই তানভীর আর আবির একসঙ্গে বাড়িতে ঢুকলো। দুই ভাইকে অনেকদিন পর একসাথে বাড়িতে ঢুকতে দেখে মালিহা খান, হালিমা খান এবং আকলিমা খান একটু অবাক হয়েছিল। পরবর্তীতে তানভীর জানালো, বাড়িতে মাহমুদা খান ও আরিফ আসার ব্যাপারটা আবির নিজেই তানভীরকে ফোন করে জানায়। তাই তানভীর আজ অফিস থেকে সামান্য একটু আগেই বেরিয়ে একেবারে আবিরকে নিয়েই বাড়ি ফিরেছে। দুই ভাই মাহমুদা খানের সাথে কুশলাদি বিনিময় করে ফ্রেশ হতে চেয়ার রুমে চলে গেল। একটা পড়ন্ত বিকেল, চারিদিকে পাখির কলকাগুলি শোনা যাচ্ছে। হয়তো তারা নিজের বাড়ি ফিরে যাচ্ছে। সারাদিনে প্রখর রোদে শুকিয়ে থাকা গাছগুলো যেন বিকেলের স্নিগ্ধতা সতেজতা ফিরে পেয়েছে। বন্যা দাঁড়িয়ে আছে তার বেলকনিতে। বিকেল 5টা বাজে। হয়তো তানভীরের এখন ছুটি হয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে ভেবেই বন্যা এইমাত্র বেলকনিতে এসে দাঁড়িয়েছে। বিকেলের স্নিগ্ধ বাতাস মন প্রাণ জুড়িয়ে দিচ্ছে। হঠাৎ কারো ঠান্ডা হাত কোমর ও পেট স্পর্শ করায় বন্যার ধ্যান ভেঙে সেই দিকে তাকালো। মুহূর্তে মেরুদণ্ড বেয়ে যেন শীতল স্রোত বয়ে গেল। বন্যা অবাক নয়নে তাকিয়ে হতভম্ব হয়ে বলল, আপনি এত তাড়াতাড়ি? তানভীর, ভাবলাম বউটা অপেক্ষা করছে, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। ও তাই বুঝি? বলেই
তানভীরের গলা জড়িয়ে ধরে বলল বন্যা। তানভীর কোমর চেপে ধরে বন্যাকে আরেকটু নিজের কাছে মিশিয়ে নিল। কপালে কপাল ঠেকিয়ে নেশাতুর দৃষ্টিতে তাকিয়ে বলল, বউ, ভালোবাসি, অনেক ভালোবাসি। আমিও ভালোবাসি। কালো চুড়িদার, এক পায়ে কালো পাথরের একটা পায়েল, কালো ঝলমলে সিল্কি চুলগুলো সিঁড়ি দিয়ে নামার সময় মৃদু বাতাসে দুলছে। কাজল কালো চোখ, কি অপলক সেই দৃষ্টি! সেই দৃষ্টির তীরের ফলার মতন এফর ওফর করে দিচ্ছে এক প্রেমিক পুরুষের হৃদয়। আরিফ বুকের বাঁ পাশে নিজের এক হাত চেপে ধরে তাকিয়ে আছে সিঁড়ি দিয়ে নামা তার প্রেয়সীর পানে। আজ কেন জানি মনে হচ্ছে তার হাত দিয়ে চেপে না ধরলে হৃৎপিণ্ডটা লাফিয়ে বক্ষদেশ থেকে বেরিয়ে পড়বে। মাশাআল্লাহ, মিম, তোকে তো অনেক সুন্দর লাগছে। মিমকে উদ্দেশ্য করে মেঘের কথা শুনে আরিফের একটু ধ্যান ফিরল। তাকিয়ে দেখলো এতক্ষণে মিম নিচে নেমে এসে মেঘের পাশে দাঁড়িয়ে আছে। পাশে মাহমুদা খান সহ বাড়ির 3 কর্তি গল্প করায় ব্যস্ত। আরিফের ধ্যান ফিরতেই সাথে সাথেই বুকের বাঁ পাশ থেকে হাত সরিয়ে দিল। আস্তে আস্তে আওড়ালো, আরিফ তুই শেষ, এই বাড়িতে আর আসা যাবে না। এই মেয়ে তোকে উম্মাদ না বানিয়ে ছাড়বে না। কিরে, একা একা কি বিড়বিড় করছিস? আমাদেরও একটু বল শুনি। আরিফ চোখ ঘুরিয়ে দেখলো আশেপাশে পাশেই বসে আছে তানভীর। আরিফ, কই ভাইয়া, কিছু বলেনি তো? তানভীর, তাই বল, কিছু না বললেই ভালো। আমি তো আবার ভালো ভাবলাম কোনো সাতচন্নি এসে ভর করলো নাকি তোর ঘাড়ে। আরিফ, ধুর ভাইয়া, তুমি যে কি বলো। আরিফের মুখে এই কথা বলেও মনে মনে বলল, ভর করেছে তো, তবে কোনো সাতচন্নি নয়, মিষ্টি এক কালো পরী। যে পরীটা এই মুহূর্তে তার সামনে দাঁড়িয়ে আছে। দুধে আলতা গায়ের রঙে কালো চুড়িদারটা বেশ মানিয়েছে মিমকে। কেন যে এই ছোট্ট পরীটা বারংবার বহু বেশে আরিফের সামনে আসে, পরীটা কি জানে না তাকে দেখলে আরেকটা হৃদয়ের মুহূর্তে থমকে যায়, এলোমেলো হয়ে যায় তার সবকিছু। উফ, আরিফ আর কিছু ভাবতে পারছে না। কথা ঘোরাতে মেঘের পানে তাকে জিজ্ঞাসা করলো, ভাইয়া, ভাবি, ভাইয়া কই? সঙ্গে সঙ্গে মেঘ কঠোর দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি কি তোর ভাবি আগে নাকি বোন আগে? সবাই আপু বলে তুই কেন আমাকে ভাবি বলছিস? আরিফ তৎক্ষণাৎ জবাব, ভাবি আগে। মেঘ একটু রাগে কিরমির চোখে তাকিয়ে অভিযোগের কণ্ঠে বলল, আরিফ, তুই তোর বোনকে ভুলে গেলি? শুধু ভাইয়ের সাপোর্ট করছিস যে। আমি তোর ভাবি আগে নাকি তোর মামাতো বোন আগে হয়েছি? এবারও আরিফের নিরলস জবাব, ভাবি। মেঘ এবার কাদা কাদা দৃষ্টি নিয়ে মাহমুদা খানের দিকে তাকিয়ে অভিযোগের সুরে বলল, দেখছো কুপি, আমাকে কেউ ভালোবাসে না, শুধু আবির ভাইকে ভালোবাসে। মাহমুদা খান এবার বাড়ির ছোট সদস্যদের কথায় মনোযোগ দিল। আরিফের কান টেনে ধরে বলল, কে বলেছে আম্মু তোকে কেউ ভালোবাসে না? এই বাদর বলেছে। আরিফের কান তার মায়ের হাত থেকে ধরে রাখা দেখে মিম খিলখিল করে হেসে উঠল। এই মুহূর্তে ঝংকার তুলল আরিফের পিঞ্জরে। নিজের কান থেকে মায়ের হাত সরিয়ে মেঘের দিকে তাকিয়ে রসাত্মক কণ্ঠে বলল, আমি তো ঠিকই বলেছি। যেই দিন থেকে মেঘ আপুকে চিনেছি সেই দিন থেকে আবির ভাইয়ের বউ হিসেবেই তাকে ভাবি বলে সম্বোধন করেছি। আপুকে তো আমি ছোটবেলা থেকে মামাতো বোন হিসেবে চিনতাম না, প্রথমে চিনেছি ভাবি হিসেবে, তাই আমার ভাবি আগে। সাব্বাস বলেই কেউ কাঁধে হাত রাখলো। আরিফ তাকিয়ে দেখলো আবির দাঁড়িয়ে আছে। এবার আমার বোনটাকে দুটো মিলে হেনস্থা করবে ভেবেই মুখ টিপে হাসলো তানভীর। মনে মনে বলল, আমি কিন্তু আমার বোনের পক্ষেই আছি। মেঘ তো এবার খানিকটা কেঁদেই দিল। আস্তে আস্তে করে বলল, তোমরা সবাই দেখলে তো আমাকে যে কেউ ভালোবাসে না। যদি ভালোবাসতো তাহলে তো আমার ভাই বোন সবাই আবির ভাইকে দুলা ভাই বলে ডাকতো। এই কথা শুনে আবিরের চক্ষু চড়ক গাছ। কি বলে এই মেয়ে!
কি বলে এই মেয়ে, শেষ পর্যন্ত আমি নাকি আমার ভাই বোনদের দুলাভাই হব। এতক্ষণ মনে মনে ভাবনার মাঝে হঠাৎ আবির একটু জোরে বলে ফেলল, ইটস ইম্পসিবল। ইম্পসিবল কথাটা শুনতেই যেন তানভীর আবিরের মনের কথা বুঝে ফেলল। সঙ্গে সঙ্গে বলে উঠল, আমি কিন্তু আমার বোনের পক্ষে। আবিরকে টিটকুনি কেটে বলল, আমি কিন্তু কারোর সম্বন্ধী হই, এটা যেন সে মনে রাখে। এবার আবির তানভীরের উদ্দেশ্যে হাস্যরত কণ্ঠে বলল, ভাইজান, আমি তো আপনাকে আগেই বলেছি একান্তে দেখা করবেন। আমি আপনাকে সম্মানের চূড়ায় নিয়ে যাব, কিন্তু আপনি তো আর দেখা করলেন না। আবির হেসে 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 দেওয়া হুমকিটা আর কেউ বুঝুক বা না বুঝুক, তানভীর বুঝে এবার চুপ হয়ে গেল। কেটে গেল খানবাড়িতে আরেকটা হাস্যোজ্জ্বল দিন। সময় চলছে সময়ের গতিতে। সেই দিকে আর যে সেই দিন আরিফ আর মাহমুদা খান চলে যাওয়ার পর কেটে গেল আরো 7টা দিন। আজ শুক্রবার। খানবাড়ির ছেলেদের আজ পাঞ্জাবি পরার দিন। মেঘ বারবার চেষ্টা করেছে আবিরকে পাঞ্জাবি, পাজামা, টুপি সহ সকল যাবতীয় জিনিস গুছিয়ে সামনে দিতে, কিন্তু আবিরের করা নিষেধাজ্ঞা জন্য সে কিছুই করতে পারছে না। মেঘ ছটফটানি বুঝতে পেরে আবির পাঞ্জাবি আর টুপি নিয়ে বিছানায় এসে বসলো। মেঘের হাতে পাঞ্জাবি আর টুপি ধরিয়ে দিয়ে বলল, নাও, এগুলো আমাকে পরিয়ে দিয়ে নিজের মনে ছটফটানি কমিয়ে মনটাকে একটু স্বস্তি দাও। মেঘ বহুদিন পর একটা কাজ পেয়ে তো মহা খুশি। অসুস্থ হওয়ার পর থেকেই আবির এমনিতেই কোনো কাজ করা পছন্দ করে না, আর এখন কয়েকদিন ধরে তো বিছানা থেকে নামতেই দিচ্ছে না। মেঘ হাসি হাসি মুখে পাঞ্জাবিটা আবিরকে পরিয়ে দিল। টুপিটা মাথায় দিয়েই মেঘ বলে উঠল, মাশাআল্লাহ, আপনাকে অনেক সুন্দর লাগছে আহিয়ার আব্বু। মেঘের কথা শুনে আবির একটু মুচকি হেসে মেঘের কপালে চুমু দিল। আদি, এই আদি, তাড়াতাড়ি আয়, সবাই মসজিদে খুতবা শেষ শেষ হয়ে নামাজে আরম্ভ হয়ে যাবে মনে হয়। একটা শুক্রবারও তোর জন্য তাড়াতাড়ি নামাজে যেতে পারি না। বাহির থেকে তানভীরের আওয়াজ শুনে এবার আবিরও বের হয়ে গেল নামাজের উদ্দেশ্যে। এখন শুধু 3 ভাই নামাজে যাবে। বাড়ির 3 কর্তা অনেক আগেই মসজিদে চলে গেছে। ছেলেরা সবাই চলে যাওয়ার পর বাড়ির মেয়ের বউরাও জুম্মার নামাজ আদায় করে নিল। হয়তো আর কিছুক্ষণের মধ্যে সবাই নামাজ পড়ে বাড়ি ফিরে আসবে। তাই বাড়ির 3 কর্ত্রী টেবিলে খাবার গোছানোয় ব্যস্ত। বন্যাও সাথে সাথে এগিয়ে দিচ্ছে সবকিছু। বন্যার মতে এই বাড়ির মানুষদের কথা যত বলা হবে ততই যেন কম যাবে। এক কথায় এই বাড়ির সকল সদস্যগুলোই অসাধারণ ও চমৎকার ব্যক্তিত্বের অধিকারী। বাড়ির কর্তারা বন্যাকে নিজের বাড়ির মেয়ের মতন আদর করে। আর মালিহা খান, হালিমা খান ও আকলিমা খানের কথা তো বলে শেষ করা যাবে না। মেঘ ও মিমের স্থানটা এই বাড়িতে যে জায়গায়, বন্যাকেও তারা সেই জায়গায় রেখেছে। মূলত এই বাড়ির কর্ত্রীরা চায় বন্যা, মেঘ আর মিম এর মতো কোনো কাজকর্ম না করুক। তাদের পরবর্তীতে তো এই ঘর, এই সংসার মেঘ, বন্যা ও আদির বউকে সামলাতে হবে। তখন না হয় তারা করবে, কিন্তু বন্যা এসব মানতে নারাজ। তাই মাঝে মাঝেই জোর করে ঢুকে পড়ে কিচেনে। হালিমা খান ও মালিয়া খানের হাতে হাতে রান্নার সরঞ্জামগুলো এগিয়ে দেয়। আজকাল নিজের মা দূরে থাকার কষ্টটা এই 3 মহিয়সী নারীকে দেখেই বন্যা ভুলে যায়। মহিয়সী মহিষী না হলে কেউ ছেলের বউকে নিজের মেয়ের মতন রানী করে রাখতে পারে? তাছাড়া মেঘ, মিম, আদির কথা আর কি বা বলবে বন্যা, ওরা তো অসম্ভব ভালোবাসে বন্যাকে। বন্যার মনে মনে এসব ভেবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো। এমন একটা পরিবার পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। যে পরিবারে আবির ভাইয়ের মতন একটা বড় ভাই আছে, সেইখানে তো স্নেহের কোনো অভাব নেই। বন্যা এসব ভাবনার মাঝে বাড়ির মেন গেট পেরিয়ে ঢুকলো বাড়ির সকল ছোট বড় পুরুষ সদস্য। আবির এসে রুমে চলে গেল মেঘকে খাওয়ার উদ্দেশ্যে ড্রয়িং রুমে আনতে। 5 মিনিটের ভেতরে নিয়ে আসলো।
আবির মেঘকে নিয়ে এসে চেয়ারে বসিয়ে দিল, তারপর নিজেও নিজের চেয়ারে গিয়ে বসলো। আজ শুক্রবার বলে খানবাড়ির প্রতিটা চেয়ারই পরিপূর্ণ। তানভীর বন্যার বিয়ের পর থেকে খানবাড়ির ডাইনিং টেবিল যোগ হয়েছে আরো একটা চেয়ার, যা তানভীরের পাশেই বন্যার জন্য অবস্থিত। বন্যা সচরাচর সবার সাথে বসে বসতে চায় না। ও সবসময় চায় নিজের মা সমতুল্য শাশুড়িদের সাথে বসে খেতে, কিন্তু শুক্রবার দিন আলী আহমেদ খান, মোজাম্মেল খান ও ইকবাল খান সকলেই জোড়াজুড়িতে একসাথে বসতে হয়। খানবাড়ির সকল সদস্য দুপুরের খাওয়া খেতে ব্যস্ত। বাড়ির 3 কর্ত্রী সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছে। হঠাৎই আলী আহমেদ খান আবিরের উদ্দেশ্যে বললেন, আবির, তুমি যদি একদিনের জন্য আমাদের রাজশাহী অফিসে যেতে তাহলে অনেক ভালো হতো। শুনলাম সেখানে কি প্রবলেম হয়েছে। আলী আহমেদের কথা শুনে মেঘ, আবির সহ সকলে মাথা তুলে তাকালো। আবির, কিন্তু আব্বু, মেঘের এখন অসুস্থ, ওকে এই অবস্থায় রেখে আমি এত দূর যাব? শহরের বাইরে কি করে যাব? আলী আহমেদ খান, আমি বুঝতে পারছি তোমার ব্যাপারটা, কিন্তু আজ রাতে গাড়িতে ইকবাল সিলেটে যাবে, আর মোজাম্মেলের শরীরটাও ভালো না। ওকে কি করে বলি এত দূর যেতে? ভাইজানের কথার পরপরই কথা বললেন মোজাম্মেল খান। ভাইজান, থাক না, আবির যেহেতু যেতে চাচ্ছে না, আমি যাই। মোজাম্মেল খানের কথা শুনে এবার আবির উত্তর দিল, আচ্ছা ঠিক আছে, আমি যাব। কবে যেতে হবে? মুখে হাসির রেখা টেনে আলী আহমেদ খান জানালেন, আজ রাতের গাড়িতেই চলে যাও। কাল সারাদিনের সকল সমস্যা সমাধান করে আবার না হয় কাল রাতের গাড়িতে ফিরে এসো। আবির, ঠিক আছে আব্বু বলে আবির খাওয়া শেষ করে বেসিনে হাত ধুতে চলে গেল। এবার মোজাম্মেল খান তানভীরের উদ্দেশ্যে বলল, তোমার খবর কি? চাকরি জীবন কেমন চলছে? ভালো লাগছে তো? তানভীর খানিকটা হেসে জবাব দিল, এই তো আব্বু, আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। এতক্ষণ যাবৎ মেঘ, আদি ও মিম ফিসফিস করে কথা বলে দুষ্টুমি করলো, এখন আব্বু আর বড় আব্বুর কথায় সবাই চুপ হয়ে গেছে। আবিরের রাজশাহী যাওয়ার কথা শুনে বন্যাও তো বারবার মেঘের মুখের পানে তাকাচ্ছে। এতক্ষণ হাসি খুশি থাকা মেয়েটা যেন এখন কেঁদেই দিবে। আবির এসে যথারীতি মেঘকে আবার রুমে নিয়ে গেল। মেঘ এখন প্রায় 8 মাস চলছে। সময়ের তুলনায় পেটটা যেন একটু বেশি উঁচু হয়েছে। মেঘের কোথাও যাওয়ার প্রয়োজন পড়লে বেশিরভাগ আবিরই নিজেই ধরে ধরে নিয়ে যায়। আর আবিরের অনুপস্থিতিতে হালিমা খান, মালিহা খান, আকলিমা খান ও বন্যা তো আছেই। এখন সন্ধ্যা 7টা। মেঘ এইমাত্র একাই রুমে শুয়ে আছে। তার মনটা আজ ভালো নেই। একটু পর তার আবির ভাই রাত 10টার গাড়িতে রাজশাহী চলে যাবে। ভেবেই যেন মেঘের দু চোখ নোনা জলে ভরে যাচ্ছে। আবির গিয়েছে দ্বিতীয় তলায় তাদের আগের ঘরে। এই তো কিছুক্ষণ আগেই রাকিব আর রাসেল এসেছে। মূলত আবির নিজেই ওদের ডেকেছে। যেহেতু আজ হঠাৎ করে রাজশাহী যাওয়ার সিদ্ধান্ত হয়েছে, তাই আবির আগামীকালের সকল কাজকর্ম রাকিব আর রাসেলকে বুঝিয়ে দিতে চায়। কিন্তু রাকিব আর রাসেল তো মানতে নারাজ। তাদের একটাই কথা, বন্ধু, এত কিছু কেন বোঝাচ্ছিস? মাত্র একদিনেরই তো ব্যাপার। তারপর তুই ফিরে এসে সবকিছু নিজের মতন সামলে নিস। ওদের কথা শুনে আবির কিছুক্ষণ চুপ করে থাকলো। ওদের কি করে বোঝাবে? আজ মনটা কেমন যেন গাইছে। যদিও এখনো এরকম কিছু আমি বিশ্বাস করি না, কিন্তু আমার মেঘ তো করে। ওর সাথে থাকতে থাকতে দিন দিন ওর মতোই হয়ে যাচ্ছি। আজ কেন জানি মনে হচ্ছে আমার মেঘের সাথে এই দেখাই যেন শেষ দেখা। রাসেল আবিরকে ডেকে বলল, কি রে, আবার কি ভাবতে বসেছিস? রাসেলের ডাকে আবির ভাবনাচ্যুত হলো। তারপর খানিকটা স্বাভাবিক হয়ে রাকিব ও রাসেলকে সবটা বুঝিয়ে দিল। রাকিব আবিরের কাঁধে হাত রেখে বলল, কিরে বন্ধু, কোনো সমস্যা? কি নিয়ে এত টেনশন করছিস? আবির এবার রাকিবের উদ্দেশ্যে বলল, জানি না রে। তারপরও আবির কিছুক্ষণ চুপ করে থেকে আবারও বলল,
রাকিব শোন, আমি যেটুকু সময় বাড়ির বাইরে আছি সেটুকু সময় তোরা কেউ ফোন বন্ধ রাখবি না। আমি বাড়িতে না থাকা অবস্থায়, নোট, আল্লাহ তাআলা না করুক, ব্যাক, মেঘের যদি কোনো সমস্যা হয় তাহলে তানভীর যেন সাথে সাথে তোদের সাথে যোগাযোগ করতে পারে। আর তুই তো জানিসই ওর জন্য আমি কাদেরকে রক্ত দেওয়ার কথা বলেছি। রাসেল স্বাভাবিক কণ্ঠে বলল, তুই এত টেনশন করিস না। মেঘের তো এখনো ডেলিভারির সময় হয়নি। তাছাড়া যে কোনো সময় আমরা তো ফ্যামিলির পাশেই আছি। তুই নিশ্চিন্তে যা। আবির, হুম।